পাখি রান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু ফুপা আজ দুপুরে আমি ঘুমিয়েছিলাম, তখন আমার হিসু করার জায়গায় আঙ্গুল দিয়ে ব্যথা দিয়েছে। কথাটি শোনা মাত্র শাহেদা চমকে উঠল। পাখির কাছে জানতে চাইল, কি বলছিস তুই? আম্মু আমি সত্যি বলছি, ফুপা বললে এই জায়গায় নাকি আঙ্গুল দিলে অনেক ভালো লাগবে, কিন্তু আমার ভালো লাগেনি। আমি অনেক ব্যথা পেয়েছি, আমার অনেক কষ্ট হয়েছে। শাহেদা চোখ বড় বড় করে মেয়ের মুখে এসব কথা শুনছে, আর রাগে খুবই কপাল থেকে টপ টপ করে ঘাম পড়ছে। তারপর ফুপা আমার বুকের উপর অনেক চুমা দেয়, কামড় দেয়। আমি ব্যথা পেলে বলে আস্তে আস্তে আরাম পাবে। আমি অনেক কান্না করি, তারপরও ফুপা জোর করে দিতে থাকে। শাহেদা মেয়ের মুখ চেপে ধরে বলল, চুপ, আর কোনো কথা বলিস না, আমি যা বোঝার বুঝে গেছি। এ কথা কি আর কারো কাছে বলেছিস? না আম্মু, এ কথা আমি কারো কাছে বলিনি, আর কারো কাছে বলবিও না, ঠিক আছে? আচ্ছা বলবো না, কিন্তু আম্মু আমার খুব ব্যথা করছে, তুই রুমে থাক, আমি তোর জন্য ঔষধ নিয়ে আসছি। খবরদার এ কথা আর কারো কাছে বলবি না। পাখি মাথা নাড়িয়ে বলল, না বলবো না। শাহেদা রুম থেকে বের হয়ে গেল। রুমের বাইরে এসে শাহেদার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে। একটা মাত্র মেয়েকে রেখে শাহেদা চাকরি করে, স্বামী সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, আর ননদের জামাই তার মেয়ের সাথে এটা কি করলো? ভাবতে ভাবতে শাহেদার রাগে সমস্ত শরীরের রক্ত টকবক করে ফুটছে। এক্ষুনি ননদের জামাই মজনুর উপর প্রতিশোধ নিতে ইচ্ছা করছে, কিন্তু না, গরম গরম কিছু করা যাবে না, যা কিছু করতে হয় ঠান্ডা মাথায় করতে হবে। ভাবতে ভাবতে ননদ ফারজানা রুমের দিকে চলে গেল। রুমের ভেতরে ঢুকে দেখলো ফারজানা এখনো ঘুমোচ্ছে। বিছানার পাশে বসলো। ফারজানা ফারজানা বলে কয়েকবার ডাক দিল। ফারজানা আস্তে আস্তে ঘুম থেকে উঠে বসে বলল, ভাবি ডাকছো কেন? 5:30 বাজে, সন্ধ্যা হয়ে গেছে। তা ঘুমিয়ে গিয়েছিলে কখন? দুপুরে খাওয়ার পর ঘুমিয়েছি। তোমার জামাই কোথায়? বলতে পারি না সে কোথায় গেছে। তার মানে তুমি একা একা ঘুমিয়েছো? হ্যাঁ ভাবি, আমি একা একা ঘুমিয়েছিলাম। তোমার ভাই কি সারাদিনে বাসায় এসেছে? বলতে পারবো না ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো। বসা থেকে উঠে দাঁড়িয়ে শাহেদা মনে মনে ভাবলো, ফারজানা যদি ঘুমে থাকে, আর সেই সুযোগেই মজনু আমার রুমে গিয়েছিল, আর আমার ছোট মেয়েটার সাথে এমন জঘন্যতম কাজ করেছে। ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল। শাহেদা ড্রয়িং রুমের সামনে এসে দেখলো মজনু ড্রয়িং রুমের সোফার উপর বসে মোবাইলে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। শাহেদা ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। শাহেদাকে দেখে থতমত খেয়ে কান থেকে মোবাইলটা নামিয়ে কল কেটে দিয়ে হাসি মুখে বলল, ভাবি কখন আসলেন? এই তো একটু আগে আসলাম। তা কার সাথে কথা বলছিলে? না ভাবি, তেমন কেউ না, আমার পুরনো এক বন্ধু। ও আচ্ছা, তা তোমাদের নতুন বিয়ে হয়েছে, তোমার বউ একা একা ঘুমোচ্ছে, তোমার কি ওর সাথে ঘুমানো উচিত ছিল না? হ্যাঁ হ্যাঁ ভাবি, ঘুমিয়েছিলাম তো, এই তো একটু ঘুম ভেঙে গেল, তাই তো এখানে এসে বসলাম। আমার মনে হয় ফারজানাকে তোমার পছন্দ না। আপনি এসব কি বলছেন ভাবি? আমি সব বুঝি ভাই, বুঝি। তুমি যতটুকু ওর কাছে চাও ততটুকু হয়তো তোমাকে দিতে পারে না। ভাবি যে কি বলছেন, আহা এত লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার ভাবি, আমার কাছে তো বলতে পারো, আর কোনো সমস্যা হলে আমি তো আছি। আপনি আছেন মানে? এত ভাব নিও না। তোমার চোখের ভাষায় বলে তুমি আমার দিকে বাঁকা চোখে তাকাও, আমাকে কিছু বলতে চাও, কিন্তু সাহস করে বলতে পারো না। কিছু বলে দেখো, আমি কিন্তু না করব না। বলেই মুচকি হেসে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মজনু যেন বিনা মেঘে বৃষ্টির দেখা পেল, মনে মনে খুশি হয়ে গেল। এই তো সুযোগ, এতদিন তো আমি রসে টইটুম্বুর ভাবির সান্নিধ্য চেয়েছি, সেই যখন জালে ধরা দিতে চাইছে, তখন আর দেরি করে লাভ কি? আজ রাতেই সুযোগটা নিব। ভাবতে ভাবতে রহস্যময় একটা হাসি দিল। রাত 11টা বাজে। কলিং বেলের শব্দে শাহেদা দরজা খুলে দিল। এক বোতল মদ হাতে হেলে দুলে বাসার মধ্যে প্রবেশ করলো শাহেদার স্বামী জলিল ব্যাপারী। শাহেদা বলল, এটা তোমার নিত্যদিনের রুটিন, বাহির থেকে কয়েক বোতল খেয়ে আসবে, আবার বাসার ভেতরে এক বোতল নিয়ে এসে সারা রাত খাবে। আমি বারবার বলেছি আমার বিষয়ে কোনো কথা বলবে না। আমার টাকা দিয়ে আমি খাই, তাতে কার কি? তোমার টাকা দিয়ে তুমি খাও, তাতে আমার কিছুই না, কিন্তু তোমার মেয়েটা যে বড় হয়েছে সেদিকে কোনো খেয়াল আছে তোমার? এই মুহূর্তে ওর পাশে কারো থাকা প্রয়োজন, ওর প্রতি খেয়াল রাখা প্রয়োজন। তুমি থাকো না কেন? তোমাকে তো আমি চাকরি করতে বলিনি। আমার এত টাকা, তারপরও তোমার চাকরি করতে হবে কেন? আমি যেদিন থেকে জেনেছি তুমি সুদ খাও, সেদিন থেকে তোমার একটা টাকা আমি আর আমার সন্তান খাই না, নিজে পরিশ্রম করে খাই। আর এই বাড়িটা আমার শ্বশুরের বাড়ি বলেই থাকি, তা না হলে সুদের টাকায় যদি তৈরি করা বাড়ি হতো আমি থাকতাম না। আর তুমি যদি সৎ পথে ইনকাম করতে, তাহলে মেয়েটার প্রতি আমি খেয়াল রাখতে পারতাম। এত রাতে এত লেকচার ভালো লাগে না, যাও তুমি তোমার কাজে যাও। বলেই হেলে দুলে ড্রয়িং রুমের দিকে চলে গেল। শাহেদার আগে টকবক করে ফুটতে লাগলো। বাসার ভেতরের দিকে চলে গেল। বেডরুমের সামনে আসতেই পেছন থেকে মজনুর ডাক শুনে শাহেদা দাঁড়ালো। মজনু পাশে দাঁড়িয়ে কামনার চোখে শাহেদার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে মুচকে হেসে বলল, ভাবি আপনি রাগলে যে আপনাকে এত সুন্দর লাগে সেটা তো আগে বুঝি। মজনুর কথা শুনে প্রচন্ড রাগ হলেও নিজের রাগকে কন্ট্রোল করে নিজেকে স্বাভাবিক করে মুচকি হেসে বলল, তোমার কি ভালো লেগেছে? কি যে বলেন না, আপনার ননদ ফারজানার চেয়েও আপনাকে সেক্সি লাগে। আপনাকে দেখে প্রথম দিন থেকেই আমার ভালো লেগেছে। আমি তোমার চোখের ভাষায় সেটা বুঝতে পেরেছি। এখন ফারজানা কি ঘুমিয়েছে? না, এখনো ঘুমোয়নি। ফারজানা ঘুমিয়ে পড়লে গেস্ট রুমে চলে এসো, রাতে তোমার সাথে একটা বোঝাপড়া হবে। বলে মুচকি একটা হাসি দিয়ে বেডরুমের ভেতরে ঢুকে গেল। মজনু তো সেই খুশি, মনে মনে ভাবলো, তোমার সাথে আমারও একটা বোঝাপড়া আছে, তোমার প্রেম যমুনায় আমি ঝাঁপ দিব, এটা আমার অনেক দিনের স্বাদ। পাখি বিছানায় হেলান দিয়ে শুয়ে মোবাইলে ভিডিও গেমস খেলছে। শাহেদা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ব্যথা কমেছে? হ্যাঁ কিছুটা কমেছে। আমি তোকে কিছু কথা বলতে চাই। বলো আম্মু। আমি তো ছোটবেলা থেকে তোর জন্য যুদ্ধ করে আসছি, হয়তো আর যুদ্ধ নাও করতে পারি। আমি যদি মরে যাই বা আমি যদি কোথাও হারিয়ে যাই, ভেঙে পড়ে
করিস না মা, শক্ত হয়ে তোকে দাঁড়াতে হবে। তোর ফুপা তোর সাথে যেটা করেছে সেটা অন্যায়, তুই বুঝিস না বলেই প্রতিবাদ করতে পারিসনি। কিন্তু তোর সাথে যদি এমন অন্যায় অন্য কেউ করে, তোকে প্রতিবাদ করতে হবে, তার বিরুদ্ধে তোকে লড়াই করতে হবে। আম্মু, তোমার কি হয়েছে? তুমি এসব কথা আমাকে বলছো কেন? বলছি এই কারণেই, আমি যদি নাও থাকি তুই যেন শক্ত হাতে জীবন নামের নৌকার হালটা ধরতে পারিস। আম্মু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি ভয় পাবো, আমি তোমার সাথেই থাকতে চাই। শাহেদা দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েকে জড়িয়ে ধরে মেয়ের মাথায় হাত বোলাতে লাগলো। কি ব্যাপার, তুমি এত রাতের বেলায় শরীরে এত সুগন্ধি মেরেছো কেন? মজনু থতমত খেয়ে বলল, না না, এমনি মেরেছি আর কি। তা বাড়িতে যাবে কখন? তোমার বাবার বাড়িতে কয়েকদিন হলো আসলাম, এরই মধ্যে কি তাড়িয়ে দিতে চাইছো? তোমাকে তাড়িয়ে দিব কেন? বেড়াতে এসেছি, চলে যাব। আরে যাবো তো, আর 2-4 দিন শ্বশুর বাড়ি বেরিয়ে যাই। ঠিক আছে, এখন শুয়ে পড়ো, আমি কিছু সময় দেশ বিদেশের খবর দেখি। তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, যাও, আমার প্রচন্ড ঘুম পেয়েছে, তাড়াতাড়ি চলে এসো। বলেই ফারজানা শুয়ে পড়ল। মজনু ফারজানার দিকে ভালো করে খেয়াল করে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। রাত 2টো বাজে। ড্রয়িং রুমের পর্দা ফাঁকা করে বের হয়ে এসে মজনু বাসার চতুর্দিকে তাকালো, তারপর তার বেডরুমের সামনে আসলো। বেডরুমের পর্দা ফাঁকা করে দেখলো ফারজানা ঘুমিয়েছে কিনা। ফারজানা গভীর ঘুমে মগ্ন। মজনুর মুখে হাসি ফুটলো। আস্তে আস্তে গেস্ট রুমের দিকে পা ফেললো। গেস্ট রুমের ভেতরে চোখ ফেলতেই মজনুর চোখ বড় বড় হয়ে গেল। দেখলো শাহেদা সুন্দর করে সেজে তার জন্য অপেক্ষা করছে। আস্তে আস্তে শাহেদার কাছে আসতেই শাহেদা উঠে দাঁড়িয়ে মজনুর শরীরে হাত দিয়ে আলতো করে আদর করতে করতে বলল, তুমি আসলেই নটি বয়, এতদিন কেন বললে না আমাকে তোমার ভালো লাগে? আমার ভুল হয়েছে, ক্ষমা করো। ঠিক আছে, বিছানায় চলো। মজনুকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। আবার মজনুর শরীরে হাত বাড়িয়ে আদর করতে লাগলো। তোমার আদরে আমি পাগল হয়ে যাচ্ছি। শাহেদা হাসতে হাসতে বলল, আর আমি তো জঘন্যতম কাজের জন্য পাগল হয়ে তোর কাছে এসেছি। তুমি এসব কি বলছো? বিছানার পাশ থেকে একটা ছুরি নিয়ে অগ্নিরূপ ধারণ করে শাহেদা মজনুর বুকের উপর ধরতেই মজনু চমকে উঠল। মজনু কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি, আপনি এসব কি করছেন? ফারজানার মতো সুন্দর একটা বউ থাকতে তুই আমার ছোট মেয়েটার দিকে কেন চোখ দিলি? ওর গোপন অঙ্গে কেন হাত দিলি? মজনু বুঝতে পারলো সে ধরা খেয়ে গেছে, তাই কাঁদো কাঁদো গলায় বলল, ভাবি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তুই কোন আঙ্গুলটা দিয়েছিলি? দে তো সেই আঙ্গুলটা আমার সামনে, ওই আঙ্গুলটা আমি কেটে ফেলবো। মজনু আবারও কান্না করতে করতে ক্ষমা চাইতে লাগলো। শাহেদা আর দেরি করলো না, মজনুর হাতটা টেনে নিয়ে একটা আঙ্গুল কেটে দিল। মজনু চিৎকার করতে লাগলো, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করতে পারছে না, কারণ গলার কাছে ছুরিটা ধরে আছে শাহেদা। স্বামীর চিৎকার শুনে ফারজানা দৌড়ে আসলো। শাহেদা ফারজানাকে দেখেই ওর সামনে মজনুর গোপনাঙ্গ কেটে ফেললো। মজনু চিৎকার করে ছটফট করতে করতে কান্না করতে লাগলো। ফারজানা শুধু জানতে চাইলো, ভাবি, তুমি এটা কেন করলে? শাহেদা সব কথা খুলে বলল ফারজানার কাছে। ফারজানারও শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো বলবেন প্রতিশোধ এভাবে নেওয়াটা ঠিক নয়, কিন্তু আমি বলি, যেমন কর্ম তেমন ফল হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। আপনি আপনার স্থান থেকে নিজেকে পরিবর্তন করুন, তাহলে দেখবেন আপনার চারপাশটা কতটা সুন্দর। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।